হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত এই চ্যানেলে। আশা করি তোমরা এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিওগুলো এনজয় করছো এবং তোমাদের পড়াশোনার জন্য সেগুলো অনেক হেল্পফুল হচ্ছে। ঠিক আছে? তো আশা করছি তোমরা সকলেই সাবস্ক্রাইব করেছো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যায়। ঠিক আছে? তো তোমরা আশা করি অনেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো ডাব্লিউবিপিএসসি এই সিভিল 2020-র জন্য, বা অনেকে শুরু করবে করবে ভাবছো। তো এই সময় তোমাদের মাইন্ডে অনেক রকম কোশ্চেন আছে, যেগুলো না উত্তর পেলে ঠিক পড়াশোনায় কনসেন্ট্রেশনটা আসে না। সেই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি, যাতে তোমাদের সেই উত্তরটা আমি দিতে পারি আর তোমাদের পড়াশোনায় কিছুটা কনসেন্ট্রেশন বাড়াতে পারি। ঠিক আছে? তো এটা হলো ফার্স্ট পার্ট। এরপরে দেবো আমি সেকেন্ড পার্ট। তো লেকচারের মাঝামাঝি কিছু কিছু এইরকম ভিডিও দেবো যাতে তোমাদের কনসেন্ট্রেশনটা এই দিকেও যেতে পারে। ঠিক আছে? তো চেষ্টা করবো আমি প্রতি সপ্তাহে অথবা প্রতি 2 সপ্তাহে এই ধরনের একটা করে ভিডিও দিতে, যাতে তোমাদেরকে আমি মোটিভেট করতে পারি। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও, যেটা অনেকগুলো টপিক আছে আজকের এই ভিডিওটার জন্য। ঠিক আছে? তো কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব? ফার্স্ট টপিক হচ্ছে হাউ উইল বি দ্য কম্পিটিশন। কম্পিটিশন কিরকম হবে এই পরীক্ষার জন্য? তোমাদের প্রত্যেকের মনে এই কোশ্চেনটা সবসময় ঘোরাফেরা করছে যে পরীক্ষায় তো বসছি, কিন্তু কম্পিটিশনটা কেমন হবে। সেকেন্ড, আমি কি পরীক্ষায় রিটিন টেস্টটা ক্লিয়ার করতে পারবো? এই কোশ্চেনটা সবার মনের মধ্যেই আছে যে কিভাবে আমি রিটিন টেস্টটা ক্র্যাক করতে পারবো। থার্ডলি, যে এক্সপেক্টেড কাট অফ কত হবে এই বছর। অন্যান্য বছর তো আমরা দেখেছি, কিন্তু এই বছর কাট অফ কত হবে যাতে আমি পরীক্ষার রিটিনটা ক্লিয়ার করতে পারি। এবং ফোর্থলি, যে কত রেশিওতে ইন্টারভিউতে ডাকা হবে, মানে কতজন সিলেক্ট হবে আর কতজনকে ইন্টারভিউতে ডাকা হবে, সেই রেশিওটা কত হবে। ঠিক আছে? তো আজকে আমরা এই 4টে বিষয় নিয়ে আলোচনা করব। সেই জন্য আমি এই ভিডিওটার নাম দিচ্ছি পার্ট 1, এবং নেক্সট ডে পার্ট 2 আমি দেব। সেখানে কি কি বিষয় থাকবে? সেখানে হচ্ছে এক্সামিনেশন হলে তুমি কিভাবে তোমার বেস্ট পারফরমেন্সটা দেবে। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, যেটা তোমাদের প্রত্যেকের মাথার মধ্যে ঘোরে। সেই জন্য আমি এটা নিয়ে পরের দিনে ভিডিও করব। আর কি টপিক আছে নেক্সট দিনে? আমার ইন্টারভিউ স্ট্র্যাটেজিটা কি হবে। থার্ড, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আমার পোস্টিংটা কোথায় হবে। এটা নিয়ে সবার মধ্যে জিজ্ঞাসা থাকে যে আমি পোস্টিংটা কোথায় পাবো। ফোর্থ, আমার ইন হ্যান্ড স্যালারি কত হবে। ফিফথ, পোস্টিং এর পরে আমার ট্রান্সফার কখন হবে। এবং সিক্সথ আর লাস্ট, আমার প্রমোশনটা কখন হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরের দিনে ভিডিও করব, কিন্তু টপিকগুলো আমি বললাম যাতে তোমরা ফলো করতে পারো চ্যানেলটাকে, এবং তোমাদের মনের জিজ্ঞাসাগুলো যাতে তুমি উত্তর পেয়ে যাও। ঠিক আছে? তো আজকে শুরু করি তাহলে পার্ট 1। ফার্স্ট কোশ্চেন কি বলেছিলাম, যে আমি পরীক্ষা এই কম্পিটিশনটা কিরকম হবে, ডাব্লিউপিএসসি এই সিভিল 2020 কম্পিটিশন কিরকম হবে। তো প্রথমেই বলি উত্তরে, সেটা হচ্ছে এবছর কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হবে। কেননা আমার মনে হয় নাম্বার অফ ক্যান্ডিডেট যারা এবছর পরীক্ষা দিচ্ছ তারা অনেক বেশি সংখ্যা, অন্যান্য ইয়ারের থেকে এবছর সংখ্যাটা অনেক বেশি। তার কতগুলো কারণ আছে। যেমন প্রথম আমি বলেছি যে প্রেজেন্ট প্যান্ডেমিক সিচুয়েশন, এই যে চারিদিকে একটা মহামারীর সিচুয়েশনটা চলছে, এই জন্য অনেকেই দূরে কোথাও চাকরি করছিলে বা করতে কোথাও বাধা হচ্ছে, বা অনেক রকম পরিস্থিতির জন্য অনেক সমস্যা হচ্ছে, যেগুলো প্রত্যেকের ক্ষেত্রে সমস্যাগুলো বিভিন্ন রকম। সেই জন্য অনেকেই এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করছো। সে 2007-এর পাস আউট হোক, 2008-এর পাস আউট, 2009, 2010 এবং কারেন্ট ইয়ার তো পাস আউট আছেই। তো তাহলে এইটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ, গভর্নমেন্ট জব, জব সিকিউরিটি টপ প্রায়োরিটি। সো টপ প্রায়োরিটি জব সিকিউরিটি, তো সেই জন্য পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। 3 নাম্বার, কন্ডিশন অফ প্রাইভেট সেক্টর জব। তোমরা সকলেই জানো যে এখন প্রাইভেট সেক্টর জবের কিরকম কন্ডিশন, তো সেই জন্য অনেক বেশি পরীক্ষার্থী। আর নাম্বার 4, সেটা হচ্ছে 2016 রিক্রুটমেন্টের পরে
আর কোনো পরীক্ষা হয়নি, ফলে একটা দীর্ঘ গ্যাপ থেকে গেছে। তো এই সমস্ত কারণের জন্য না এবছর কম্পিটিশনটা অনেক বেশি হবে। সুতরাং এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে কম্পিটিশনটা অনেক বেশি হবে এবছর। ঠিক আছে, কোনো রকম লুজ ভাবে না, কোনো রকম লুজ ভাববে না, এবং টাইট কম্পিটিশন হবে। ঠিক আছে, নেক্সট, আমি কি পরীক্ষাটার জন্য ক্র্যাক করতে পারবো রিটেন টেস্টটা? এটা সবার মনের মধ্যে কোশ্চেন আসে। আমি বলি অবশ্যই পারবে। কিভাবে? দেখে নাও। কখনোই ভাববে না যে অনেক বেশি কম্পিটিটার। ভাবো তুমি একাই আছো, ভাববে না অনেক বেশি কম্পিটিটার। যদি যদি তুমি ভাবতে শুরু করো যে তোমার অনেক বেশি কম্পিটিটার, মাথার মধ্যে অনেক কিছু কোশ্চেন চলে আসবে, সব নেগেটিভ মাইন্ড চলে আসবে। আর একটা যদি নেগেটিভ ভাইবস তৈরি হয় নিজের মনের মধ্যে, সবই নেগেটিভ আসবে। সুতরাং মনের মধ্যে পজিটিভ ভাইবস আনার চেষ্টা করো সব সময়। পজিটিভ ভাবো যে হ্যাঁ আমি পারবো, এবং এত কম্পিটিটর নেই, আমি তো আছি এবং আমি পরীক্ষা দিচ্ছি। নাম্বার 2, ম্যাক্সিমাম পিপল পরীক্ষাটা দিচ্ছে জাস্ট টু ট্রাই এর জন্য। দেখি না দিয়ে কি হয়, বুঝতে পারছো? সুতরাং এটা একদম সত্যি কথা যে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট পরীক্ষাটা বসছে যে শুধুমাত্র চেষ্টা করার জন্য, চেষ্টা করে দেখি হলে হবে, না হলে না হবে। এই মেন্টালিটি নিয়েই কিন্তু ম্যাক্সিমাম পিপল পরীক্ষাটাই বসছে। নাম্বার 3 এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খুব কম ক্যান্ডিডেট 100% তাদের দিচ্ছে এবং জান প্রাণ লাগিয়ে দিচ্ছে পরীক্ষাটায় ক্র্যাক করার জন্য এবং চাকরিটা পাওয়ার জন্য। প্লিজ নিজেকে এই দলে রাখার চেষ্টা করো। এটা আমার উপদেশ বলতে পারো, অনুরোধ বলতে পারো, তোমাদের সকলের ভালোর জন্য, যে নিজের 100% দাও পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। ঠিক আছে, এবারে আসি অন্য পয়েন্টে, তুমি কিভাবে পরীক্ষাটা ক্র্যাক করবে। সেটা হচ্ছে সাকসেস পাওয়ার জন্য নিজেকে সিস্টেমেটিক ওয়েতে প্রিপেয়ার করো। কোনো রকম হ্যাপাজেট মাইন্ড নয় যে আজকে এইটা পড়ছি, হঠাৎ করে মন গেল ওইটা পড়লাম, এরকমটা নয়। একটা সিস্টেমেটিক ওয়েতে ফলো করো, দেখবে তুমি নিজেকে নিজেই প্রিপেয়ার করছো। ঠিক আছে, কিছু রুটিন ফলো করো। রুটিন প্রত্যেকের জীবনে প্রত্যেকটা কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে পড়াশোনায় হোক, নিজের লাইফের জন্যই হোক, সমস্ত কিছুর জন্যই একটা রুটিন ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, নিজের একটা রিডিং হ্যাবিট বা রিডিং শিডিউল তৈরি করো। তুমি যে সিচুয়েশনই থাকো না কেন, হয় তুমি চাকরি করছো, বা হয় তুমি এমটেক এর জন্য পড়াশোনা করছো, বা তুমি পিএইচডি করছো, অথবা তুমি জবলেস আছো, সমস্ত সিচুয়েশনে নিজের একটা হ্যাবিট তৈরি করো, সেটা নিজের মতো করে। যদি তুমি সেটা না করতে পারছো, তাহলে আমি যে আগের ভিডিওতে দিয়েছিলাম যে যে শিডিউলটা, সেইটা অন্তত ফলো করার চেষ্টা করো। ঠিক আছে, অথবা তুমি নিজের শিডিউল বানাও, কোনো আপত্তি নেই, এবং নিজের জিনিসটা যেটা তুমি ফলো করতে পারবে সেটা 100% সাকসেসফুল হবে। ঠিক আছে, তো এইটা গেল তোমার রিটিন পরীক্ষা ক্র্যাক করার বিষয়। এবারে 3 নাম্বার, সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ কত হবে এবছর 2020 পরীক্ষাটার জন্য। WBPSC 2014-এ একটা কাট অফ পাবলিশ করেছিল, তারপর আমার মনে হয় কিছু পাবলিশ হয়নি। ঠিক আছে, তো সেই বছর কত কাট অফ ছিল সেটা এক নজরে আগে দেখে নিই। তখন ছিল জেনারেলে ছিল 85, ওবিসি এ তে ছিল 40, ওবিসি বি তে ছিল 84, এসসি তে ছিল 52, এসটি তে ছিল 20, এসসি পিএইচ ছিল 48। ঠিক আছে, মানে এটা 200-র মধ্যে জেনারেলে 85 নাম্বার পেলে সে ইন্টারভিউর জন্য অন্তত ক্লিয়ার হলো। ঠিক আছে, তো এইটা 2014 সালে হয়েছিল। তো 2020-র জন্য যখন আমরা কাট অফটা দেখবো, তখন 2014-র WPSC যেটা পাবলিশ করেছিল যে হাইয়েস্ট এবং লোয়েস্ট মার্ক আউট অফ 300, মানে ইনক্লুডিং ইন্টারভিউ, সেটা আবার দেখে নিচ্ছি। সেটা কত? সে জেনারেল পেয়েছিল, হাইয়েস্ট র্যাঙ্ক করেছিল যিনি, মানে যার 1 র্যাঙ্ক ছিল, সে পেয়েছিল 193.33, এবং জেনারেল লোয়েস্ট মার্ক ছিল, মানে জেনারেলে যে লাস্ট র্যাঙ্ক করেছিল সে পেয়েছিল 153.33। সিমিলারলি ওবিসির এর হাইয়েস্ট মার্ক ছিল 167.33, এবং ওবিসি এর লোয়েস্ট মার্ক ছিল 119।
ওবিসি বি এর হাইয়েস্ট মার্ক ছিল 168 অ্যান্ড ওবিসি বি এর লোয়েস্ট মার্ক ছিল 143.67। এর রেঞ্জটা কিন্তু কম হাইয়েস্ট আর লোয়েস্টের মধ্যে। এবং শিডিউল কাস্টের হাইয়েস্ট মার্ক ছিল 158.67 এবং লোয়েস্ট মার্কটা 108। এটা বেশি, ডিফারেন্সটা বেশি। শিডিউল ট্রাইবের হাইয়েস্ট মার্ক ছিল আউট অফ 300 125 এবং লোয়েস্ট মার্ক ছিল 93। ঠিক আছে, এটা ছিল 2014 সালে WPSC যে এই সিভিল পরীক্ষাটা হয়েছিল তার জন্য। এবারে আসি 2020 জন্য কাট অফ কত হতে পারে। দেখো, কাট অফ সবসময় ডিপেন্ড করে নাম্বার অফ ক্যান্ডিডেটস এবং নেচার অফ কোশ্চেন, মানে কোশ্চেনটা সহজ আসছে না কঠিন আসছে। ঠিক আছে, তো এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাট অফ ডিটারমিনেশনের জন্য। তো এবছর আমার মনে হয় যে পার্সোনালিটি টেস্টে অ্যাপিয়ার করার জন্য রিটেন টেস্টের যে কাট অফ হতে পারে, জেনারেল 100+ তো অবশ্যই হবে, ওবিসি এ হতে পারে 60+, ওবিসি বি হতে পারে 100+, এসসি হতে পারে 60+ এবং এসটি হতে পারে 30+। এটা সম্পূর্ণ আমার মতামত যে এটা হতে পারে, আমি এটা অ্যাজিউম করছি। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কত রেশিওতে ইন্টারভিউতে ডাকতে পারে, যেটা আমার 4th কোশ্চেন ছিল। সেক্ষেত্রে আমি আগের ইয়ারে যেগুলো পাবলিশ হয়েছিল সেইগুলো রেফারেন্স তুলে ধরছি। যেমন 2012-এ এইটা বেরিয়েছিল 25 মে 2012, এই নোটিফিকেশনটা বেরিয়েছিল ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো এটাতে আমরা কি দেখেছিলাম, সেটা হচ্ছে দুটো বোর্ড ছিল এবং ইন্টারভিউ চলেছিল 19 দিন ধরে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাকা হয়েছিল 214 জন, 214, এবং ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল 65। তাহলে রেশিওটা হচ্ছে 3.3:1। ঠিক আছে, ওবিসি এ তে ক্যান্ডিডেট কল্ড 4, ক্যান্ডিডেট সিলেক্টেড 3, so the ratio is 1.3:1. For OBC B, candidates called 42, candidates selected 21, so ratio is 2:1. For scheduled caste, candidates called 164, candidates selected 40, so ratio is 4.1:1. For HT, interview candidate called 13, selected only 1, so the ratio is 13:1. And in PH category, candidates called in interview 1, actually এটা ডাকা হয়েছিল জেনারেল ক্যান্ডিডেট হিসাবে। ঠিক আছে, কিন্তু যখন সিলেকশন হয় তখন সেটা আমি দেখতে পাই যে এটা পিএইচ হিসাবে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তো তখন তার রেশিওটা হয়েছে 1:1। তো টোটাল আমি দেখতে পাচ্ছি যে 3.3:1 টোটাল যে রেশিওতে, মানে 438 called for interview and 131 selected, so total ratio is 3.3:1। এটা গেল 2012-এ এটা হয়েছিল। নেক্সট চলে আসি 2014-এ। এটা ছিল নোটিফিকেশনটা যেটা ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল। এর জিস্ট হচ্ছে এর 3টে বোর্ড হয়েছিল, বোর্ড 1, বোর্ড 2, বোর্ড 3, এবং 13 দিন ধরে ইন্টারভিউটা হয়েছিল। ঠিক আছে, সেখানে for general category, candidate called 109, candidate selected 46, so the ratio is 2.4:1. For OBC A, candidate called in interview 58, candidate selected 20, so the ratio is 2.9:1. For OBC B, candidate called 7, candidate selected 4, so the ratio is 1.8:1. For scheduled caste, candidate called in interview 126, candidate selected 64, so the ratio is 2:1. For scheduled tribe, candidates called in interview 42, candidates selected 11, so the ratio is 3.8:1. So total called in interview 342 and candidates selected 145, so the ratio is 2.4:1. Okay, তাহলে এটা গেল 2014। এবারে আসি 2016-এ। দিস ওয়াজ দ্য নোটিফিকেশন। ঠিক আছে, এবং এর জিস্ট হচ্ছে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে পরে এই পিডিএফটা পেয়ে যাবে। এবং ইন্টারভিউটা হয়েছিল 13 দিন ধরে।
এবং এই যে পিডিএফটা এইটাতে অনলি ডেটা ফর অনলি বোর্ড 2 ইজ অ্যাভেলেবেল, কিন্তু এখানে যেহেতু দুটো বোর্ড হয়েছিল তাহলে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা বোর্ড 1 এ বোর্ড 2 এর মতোই, ঠিক আছে। তাহলে আমরা টোটাল নাম্বারটা ধরে নেব বোর্ড 2 এর দ্বিগুণ, ঠিক আছে। এইবারে দেখো, সেটা হচ্ছে in 2016 general category called in interview 142, candidate selected 71, so the ratio is 2:1. OBC A candidate called 52, candidate selected 19, so the ratio is 2.7:1. For OBC B candidate called 30, candidate selected 9, so the ratio is 3.3:1. For scheduled caste, candidate called 96, candidate selected 33. So the ratio is 2.9:1. For scheduled tribe, candidate called 58, candidate selected 14. So the ratio is 4.1:1. Now for PH, candidate called 12, candidate selected 5. So the ratio is 2.4:1. So total we can see that 390 candidate called and 151 candidate selected. So total ratio is 2.6:1. এখানে কিন্তু আমি আবার রিপিট করছি যে অনলি বোর্ড 2 এর জন্য ডেটা অ্যাভেলেবেল ছিল, সেইটাকে আমি টোটাল হিসেবে ধরার জন্য দ্বিগুণ করে নিয়েছি, একটা অ্যাজাম্পশন, মোটামুটি একটা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে। এইবার আমি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে বিভিন্ন ইয়ারের জন্য ডিসকাস করব। যেটা হচ্ছে 2012 এ জেনারেল ক্যাটাগরিতে ক্যান্ডিডেট কল 214, ক্যান্ডিডেট সিলেক্টেড 65, তাহলে রেশিও ছিল 3.3:1। 2014 এ 109 ক্যান্ডিডেট কল, ক্যান্ডিডেট সিলেক্টেড 46, so the ratio is 2.4:1. 2016 এ candidate call for interview 142, candidate selected 71, so the ratio is 2.0:1. তাহলে আমি এক্সপেক্ট করছি যে 2020 তে এই রেশিওটা 2.5:1 হবে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবার ওবিসি এ ক্যাটাগরির জন্য 2012 এ ক্যান্ডিডেট কল্ড only 4, candidate selected only 3, so the ratio is 1.3:1. In 2014 candidate called 58, candidate selected 20, so the ratio is 2.9:1. In 2016 candidate called in interview 52, candidate selected 19, so the ratio is 2.7:1. so on an average আমি আশা করি এবছর ওবিসি এ ক্যাটাগরিতে 2.8:1 এই রেশিওতে ইন্টারভিউতে ডাকা হতে পারে। এবার ওবিসি বি ক্যাটাগরি 2014 এ ক্যান্ডিডেটস কল্ড 42, ক্যান্ডিডেট সিলেক্টেড 21, so ratio is 2.0:1. In 2014 candidates called only 7, candidate selected only 4, so the ratio is 1.8:1. In 2016 candidates called 30, candidate selected only 9, so the ratio is 3.3:1. so আমি আশা করছি ওবিসি বি এর জন্য জেনারেলের মতোই 2.5:1 এ এবার সিলেকশন মানে ইন্টারভিউতে ডাকা হতে পারে। এবার শিডিউল কাস্ট ক্যাটাগরিতে 2012 candidates called in interview 164, candidate selected 40, so the ratio is 4:1. This is quite high. In 2014 candidates called 126, candidate selected 64, so the ratio is 2:1. In 2016 candidates called 96, candidate selected 33, so the ratio is 2.9:1. সুতরাং আমি আশা করি এবছর মানে 2020 জন্য 3:1 এ এবার ইন্টারভিউতে কল আসতে পারে, ঠিক আছে। এবার শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে 2012 এ ইন্টারভিউ ক্যান্ডিডেট কল 13, সিলেক্টেড অনলি 1, রেশিও ইজ ভেরি লেস 13:1. In 2014 candidates called in interview 42, candidate selected 11, ratio is quite high 3.8:1. 2016 also 58 number of candidates called in interview and candidates selected 14, so the ratio is 4.1:1. তাহলে আমি আশা করছি এবছরও এই রেশিওটা হাই থাকবে এবং 4:1 এ এবছর ডাকা হতে পারে। Now for PH category
2012 এ 1 candidate called and 1 candidate selected, so ratio is 1:1. Again I am repeating that this was in general category. Okay, now 2016 candidates called 12, candidates selected 5, so the ratio is 2.4:1. তাহলে আমি আশা করছি যে 2020 তে এই ক্যাটাগরিতে 2:1 এ ইন্টারভিউতে কল আসতে পারে। ঠিক আছে, তো এইটা গেল টোটাল রেশিও। এইবার আমি যদি জিস্ট করি যে 2012 এ তাহলে রেশিও ছিল 3.3:1, 2014 এ ছিল 2.4:1, 2016 এ ছিল 2.6:1। তাহলে আমি অন এ হায়ার সাইড যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট ডাকা হতে পারে সেই জন্য আশা করছি যে এবছর 3.3:1 এই রেশিওতেই হয়তো ডাকা হতে পারে, যাতে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট রিটিনটা ক্লিয়ার করতে পারো। আই হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, তাহলে যদি আমি ধরে নিই টোটাল ভ্যাকেন্সি 135 to 155, যেটা আমি আগের ভিডিওতে আমি দিয়েছিলাম উইথ ডিটেল অ্যানালিসিস, তাহলে আমি ধরতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি 450 to 500 ক্যান্ডিডেট মে বি কল ফর ইন্টারভিউ। ঠিক আছে, এবং আমি আবার রিপিট করছি যে এটা কমপ্লিটলি আমার এসাম্পশন, আমি মনে করছি এটা হতে পারে, কিছুটা ভ্যারিয়েট হতেই পারে ইন ফিউচার অর্ডিনাল সময়, কিন্তু মোটামুটি এরকমটা হতে পারে বলে আমি আশা করছি। ঠিক আছে, তাহলে আশা করি আমি তোমাদের এই 4টে কোশ্চেনের উত্তর মোটামুটি ভাবে দিতে পেরেছি। ঠিক আছে, এবং আমি আবার রিপিট করছি যে পরের ভিডিওতে আমি এই টপিকস গুলো আলোচনা করব, যাতে তোমাদের মধ্যে অনেক কিছু কোশ্চেন ক্লিয়ার হয় এবং তোমরা পড়াশোনাতে আরো বেশি কনসেন্ট্রেশনটা করতে পারো। কোশ্চেন গুলো আমি আর রিপিট করছি না, কিন্তু তোমরা একবার এক ঝলকে দেখে নাও কি কি কোশ্চেন এখানে আছে। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার আজকের ভিডিও। তাহলে আমি আবার রিপিট করব যে যদি তোমরা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি ম্যাক্সিমাম শেয়ার করবে যাতে অন্যান্য সমস্ত ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং যাতে সবাই লাভবান হয় এবং সবাই যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারে। ঠিক আছে, তাহলে গুড লাক ফর ইওর এক্সাম। পজিটিভ মাইন্ড, পজিটিভ ভাইবস, পজিটিভ লাইফ, যেটা আমি প্রথমেই বলেছি, নেগেটিভলি ভাববে না। নেগেটিভ ভাইব মনের মধ্যে চলে এলে অনেক কিছু নেগেটিভিটি গ্রো করে যায়, যাতে মানুষ আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সুতরাং পজিটিভ ভাববে এবং বি অপটিমিস্টিক, যে কি হবে না হবে আরো আশাবাদী হবে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার এন্ডিভিয়ার।